এই আসিফ নজরুল দেখ, আমরা কত কষ্ট করে এখানে টাকা ইনকাম করি, কত কষ্ট করে আমরা টাকা ইনকাম করি, আর এই কষ্টের টাকা দিয়ে ফোন কিনে নিয়ে যায়, সেই ফোন যদি বাংলাদেশে রেজিস্ট্রেশন করা লাগে, দেখ তুই 6 মাস খাটবি, 6 মাস খাটার পরে একটা ফোন কিনে বাংলাদেশে নিয়ে যাওয়ার পরে পরে যদি কেউ যদি কয় যে তোর ফোন রেজিস্ট্রেশন করা লাগে, কি করে কেটে ফেলে বলে ঘুষায় টাকা ইনকাম করে। আসিফ নজরুল, জনগণ যে এরকম হিংস্র বা নৃশংস হয়ে উঠছে, তার জন্য কি আপনার মনে হয় যে এই হিংস্রতা বা নৃশংসতাটা অনেকটা মত মোরলরা সৃষ্টি করছেন, তাদেরকে এক ধরনের উস্কে দেওয়া হচ্ছে, খেপিয়ে তোলা হচ্ছে, এবং অনেক সময় তার সফট বিশ্বাসকে অনেক বেশি উগ্র করে তোলা হচ্ছে? আপনার মতটা একটু শুনতে চাই প্রফেসর আসিফ নজরুল। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এটা নতুন শব্দ শুনলাম, মত মোরল, ভালো লেগেছে শব্দটা শুনে। দেখেন এটা খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন, হ্যাঁ খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন। ওখানে এক্স্যাক্টলি কি ঘটেছে আমি কিন্তু অনেকগুলো পত্রিকা পরে বুঝতে পারি নাই, যতটুকু বুঝতে পেরেছি, আমার ভুল হলে আমি সরি। আমার নিজের কাছে মনে হয়েছে কি, প্রথম হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা, সেটা সরকার বাহিনী করুক আর জনগণই করুক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডর বান্ধব এবং সহনীয় একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে। আপনি দেখেন কারেক্টলি বলেছে, এটাকে ছেলে ধরা সন্দেহে কিন্তু পিটিয়ে মারা হয়েছে, একাধিক ঘটনা ঘটেছে। এবং এর আগে আমার ঠিক মনে আসছে না, গত 2-3 বছর একবার আপনার এরকম গণপিটুনি ঘটনা ঘটেছিল। আমি নিজে আপনার হাতিরপুলের দিকে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে হত্যার ঘটনা দেখেছি 5-6 বছর আগে, এটা বাংলাদেশে হয়। এবং আমাদের এখানে অত্যন্ত যারা দায়িত্বপূর্ণ পদে আছেন, অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে আছেন, তারা অনেক সময় আপনার ক্রস ফায়ারে কিলিং এর কথা বলে, ক্রস ফায়ারে কিলিং বা এটাকে গুলি করে ধর্ষণকারীকে মেরে ফেলা হোক গুলি করে, একে মেরে ফেলা হোক গুলি করে, এই ধরনের কথা কিন্তু বলা হয়। আমাদের অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ, আপনি দেখবেন আজকে নিউজে আছে যে খাদ্যের ভেজালকারী থেকে গণপিটুনি দিতে বলেছেন, আশ্চর্য হয়ে গেছে আমি দেখে। তো মোটামুটি এই ধরনের একটা সামাজিক সহনশীল পরিবেশ দেশে তৈরি হয়েছে যে অন্যায়ের বিচার আদালতে না, আদালত বহির্ভূতভাবে অন্যায়ের বিচার করা যায় বা করা সম্ভব, এটা হচ্ছে কমন ব্যাকগ্রাউন্ডটা। এখানে যে জিনিসটা হয়েছে, মিজান স্যার কারেক্টলি একটা কথা বলেছে, দেখেন মানুষের মনে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে ফ্রান্সের ঘটনা নিয়ে। আপনি এটা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশে কি পরিমাণ আওয়ামী লীগ গভর্নমেন্টের আমল, এই সময় কত বড় একটা মিছিল হয়েছে, কিভাবে মানুষ রিয়াকশন দাঁড়াচ্ছে। তার সাথে সাথে থার্ড যে জিনিসটা খুবই ক্রিটিক্যাল, যেটা আপনি বলছেন মত মোরল, আমি এখানে সাথে আংশিক একমত যে বাংলাদেশে আপনি ফেসবুক এবং সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এক ধরনের প্রচারণা দেখবেন যে জঙ্গি আটক সন্দেহে যে কোনো মুসলমানকে জঙ্গি আটককে গ্রেফতার করা হচ্ছে, তাদের বাসার থেকে যে বই উদ্ধার করা হচ্ছে তার মধ্যে অনেক কিছু কিছু বই আছে যেমন নামাজ শিক্ষা বা মহানবীর জীবন, এই ধরনের বইও হরে ধরে অন্যান্য বইয়ের সাথে জঙ্গি বই হিসাবে দেখানো হচ্ছে। এই ধরনের প্রচারণা কিন্তু ফেসবুকে আছে। আমি তো ওই অংশের সাথে খুব বেশি পরিচিত না, কিন্তু আমার চোখে অনেকবার পড়েছে যে এটা কি ধরনের কথা, যে মহানবীর জীবন বা নামাজ শিক্ষা এটা কিভাবে জঙ্গি বই হয়। কারেক্টলি অর ইনকারেক্টলি এই ধরনের প্রচারণা আছে। এই ধরনের প্রচারণার পাশাপাশি আমাদের এখানে ধর্মীয় উন্মাদনা উস্কে দেওয়ার মতো দুইটা মহল আছে। একটা মহলের কথা আপনারা সবাই বলেন, সেটা হচ্ছে যারা অল্প শিক্ষিত বা ধর্মীয় রাজনীতি করে, গ্রামের অল্প শিক্ষিত মোড়ল বা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করতে চায়, এটা সবাই বলেন, এটা কারেক্ট। আরেকটা কথা অনেকে বলে না, সেটা হচ্ছে ধর্মবিরোধী যে ফান্ডামেন্টালিস্টরা আছে তারাও আবার উস্কে দেয়, এত বাজে কথা বলে। এই ধরনের ফ্রান্সের ঘটনার পরে আমার ফেসবুক ফ্রেন্ডদের মধ্যে কারো কারো ফেসবুক পোস্ট দেখে আমার মনে হয়েছে যে একটা দেশে মানুষের এত মানুষের মনে যে ধর্মীয় সহনশীলতা রয়েছে বা ধর্মীয় ফিলিংসটা রয়েছে সেটার প্রতি কোনো রেসপেক্ট নাই, তারা বিদেশে থেকে কমেন্ট করছে, বাট এমন কমেন্ট বাংলাদেশেও করা হয়। তো ধর্ম সংক্রান্ত ব্যাপারে দুই ধরনের মৌলবাদ আমরা দেখি বা উগ্রবাদ আমরা দেখি, একটা হচ্ছে ধর্মের পক্ষে উগ্রবাদ, হচ্ছে ধর্মের বিপক্ষে উগ্রবাদ। সবকিছু মিলিয়ে প্রফেসর আসিফ নজরুল, আপনার কাছে মনে হয় না কি যে এই বিষয়টাকে আমরা ধর্মের পক্ষে উগ্রবাদ এবং ধর্মের বিপক্ষে উগ্রবাদ বলে একটু সরলীকরণ করছি? কারণ আমরা, আপনি যে ফেসবুকের কথা বলছিলেন, সেই ফেসবুকের মন্তব্যগুলির ক্ষেত্রে তো আমরা আসলে যে মন্তব্যগুলি পাই সেখানে কিন্তু আমরা দেখি যে গালাগালি বা বকাবকি আসলে একটা নির্দিষ্ট মহল থেকেই বেশি আসে। জি জি, এটা আমি তো 3টা কারণ বলেছি, যে একটা হচ্ছে আমাদের সাধারণভাবে একটা পরিবেশে আছে ওরকম 3টা এলিমেন্ট এখানে উপস্থিত থাকতে পারে। এবং এই ঘটনার ক্ষেত্রে অবশ্যই আমি আপনার সাথে একমত, এখানে ধর্মীয় উন্মাদনা পক্ষ, ধর্মের পক্ষের উন্মাদনা, যে ধর্মীয় উন্মাদনা পক্ষের যে মৌলবাদ বা এক্সট্রিমিস্ট গ্রুপ আছে তাদের প্রচারণা অনেক বেশি এই পার্টিকুলার ইনসিডেন্টে, অবশ্যই তাদের প্রচারণা। কারণ আমরা যখন শুনলাম যে নিউজে শুনতেছি মাইকে ঘোষণা করা হচ্ছে, অবশ্যই ওখানে ধর্মবিরোধী যারা মৌলবাদ আছে তাদের কোনো রোল ছিল না এই ঘটনাটাতে। কিন্তু আমি বলছি সার্বিকভাবে এটা ঘটে মাঝে মাঝে। বাংলাদেশে মানুষের মনে, কিছু মানুষের মনে প্রচন্ড কষ্ট আছে যে যারা আপনার ধর্মীয় উন্মাদনা করে, বিভিন্ন নিষ্ঠুরতা করে, সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করে, নিজে ধর্মের লোকের প্রতি অত্যাচার করে, মানুষকে আপনার দোষারোপ করে, মানুষকে ভিক্টিমাইজ করে, মানুষকে বিপদে ফেলে, আবার একই সাথে সাথে ধর্মের বিপক্ষে কথা বলে
অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলা, এই ধরনের লোকও আছে। দুইটা এলিমেন্টই উপস্থিত। আমি এই পার্টিকুলার ঘটনার ক্ষেত্রে দুইটা এলিমেন্ট নাই, পার্টিকুলার ঘটনার ক্ষেত্রে ধর্মের পক্ষের উন্মাদনাদের ইয়েটা ছিল, অ্যাক্টিভিটিসটা ছিল, এবং এটা অত্যন্ত নিন্দনীয়। ওকে ওকে, প্রফেসর আসিফ নজরুলের কথার প্রেক্ষিতে আমি একটু প্রফেসর মিজানুর রহমানের কাছে যেতে চাই। প্রফেসর মিজানুর রহমান, বাংলাদেশে যারা বুদ্ধিজীবী আছেন, যাদেরকে আমি ওপিনিয়ন লিডার বা বাংলা করলে মত মোরল বলছি, তারা কি বাংলাদেশের মানুষের মন বা অনুভূতি আসলে পড়তে পারছেন, নাকি ইচ্ছা করে পড়তে পেরেই অনেক সময় অনেক রকমভাবে আহত করছেন? আমি যদি বলি যে হ্যাঁ, আমি নিজেও এরকম একটা মনে করি যে প্রফেসর জিয়া রহমান আসলে যা বলতে চেয়েছেন তা তিনি বলতে পারেননি, তার বক্তব্য